होता है जो 2000 सालों तक सोता रहेगा और उसी दिन उठेगा। सकता था महाराज। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চীনা ফ্যান্টাসি মুভিগুলো যেমন উপভোগ্য, তেমনি তাদের অ্যাডভেঞ্চার মুভিগুলো তেমনি রহস্য রোমাঞ্চে ভরপুর। তাই আজকে আমরা দেখতে চলেছি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি টাইম রাইডার্স। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। একজন সর্পরানী আজীবন সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য অমর হওয়ার উপায় আবিষ্কার করেছিল। সেই উপায়টা জানার জন্য একজন জেনারেল তার সৈন্যদের নিয়ে একটা আদিবাসী গোষ্ঠীকে জিম্মি করে তাদের পূজারীর কাছে অমরত্ব লাভের সেই চীনা রহস্য সম্পর্কে জানতে চায়। আর এজন্য 24টি পবিত্র টুকরা দরকার, যার 23টি ইতিমধ্যেই জেনারেল সংগ্রহ করে ফেলেছিল। তাই জেনারেল পূজারীর কাছে 24তম টুকরাটির খোঁজ জানতে চায়, কিন্তু পূজারী বলতে রাজি হয় না। তাই জেনারেল ও তার সৈন্যরা আদিবাসীদের উপর অত্যাচার শুরু করে। এখানে মুভির নায়ক ধ্রুব ও সৈন্যদের মাঝে ব্যাপক অ্যাকশন শুরু হয়। ধ্রুব মূর্তির উপর থেকে তীর মেরে জেনারেলের হাত জখম করে দেয় এবং জেনারেল মাটিতে পড়ে যায়। তখন পূজারী ধ্রুবকে বলে, শেষ টুকরা ওই মূর্তির নিচে আছে, আর এটা ধ্বংসের উপায় এটার মাঝেই আছে। জলদি খোঁজা শুরু করো, কসম করো তুমি যে কোনো উপায়ে এই কাজ সম্পন্ন করবে, যেন মানব জাতিকে এই ধ্বংসের হাত থেকে বাঁচানো যায়। আসলে ধ্রুব একজন প্রাচীন যোদ্ধা, যে কিনা সব রকম যুদ্ধের কৌশল জানে, আর তাই সৃষ্টিকর্তা তাকে সর্পরানীর অমরত্বের স্বপ্নকে ভঙ্গ করার জন্য নির্বাচন করেছেন। ধ্রুবের অরাটি ছিল আগুনের একটি ড্রাগন। এতে কি বোঝা যায় সে কত শক্তিশালী। এই ঘটনার বহু বছর পরে মিস্টার আয়ান একটি ছবির পাজেল মিলাচ্ছিল। তখন অন্য একটি লোক এসে পাজেলটি মিলিয়ে দেয়, আর সাথে সাথে ঘন্টা বেজে ওঠে। আয়ান বলে, তৃতীয় দরজাটি খোলো। এরপর আয়ান লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কে? লোকটি বলে, আমি একজন লেখক। আমাকে তোমার বন্ধু তোমার কাছে এটা বলে পাঠিয়েছে যে তুমি অনেক সুন্দর সুন্দর কাহিনী জানো, তাই নোবেল লেখার জন্য আমি সেই কাহিনী শুনতে এসেছি। এরপর আয়ান তার নিজের জীবনের কাহিনী বলতে শুরু করে। একদিন আয়ান একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। পরক্ষণেই তার পিছনে ভয়ঙ্কর মুখোশ পরা একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, এবং সেই লোকটি বারবার সেই জিনিসটি চাইতে থাকে। তাই আয়ান সেটি ওই লোককে দিয়ে দেয়, কিন্তু একটি কয়েন ছিঁড়ে রেখে দেয়। আয়ানের পূর্বপুরুষেরা কবর খুঁড়ত, তাই বড় হওয়ার সাথে সাথে আয়ানের মাঝেও পুরনো কবর খোঁড়ার নেশা প্রবল হতে থাকে। একদিন আয়ান একটি জাদুঘরের নিচে কবরস্থানে চুরি করে ঢুকে গবেষণা করছিল, কিন্তু ভিতরে ঢুকে দেখে সেখানে তার চাচা জগন দাঁড়িয়ে আছে, এবং জগন চাচা আয়ানকে এসব জায়গায় আসতে দিতে চায় না। তাই সে আয়ানকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আয়ান বলে, যাওয়ার আগে একটা ছবি তুলে নেই। আর ক্যামেরার ফ্ল্যাশ চলার সাথে সাথে গুহা থেকে অনেকগুলো চামচিকা বের হতে শুরু করে, আর তারা দৌড়ে পালাতে গেলে কাঠের পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ে তারা সেখানে একটি অদ্ভুত জায়গা খুঁজে পায়, যা আয়রন মাস্ক নামক একজন ব্যক্তি বানিয়েছিল। চারদিক দেখতে দেখতে আয়ান সেই আয়রন মাস্কটি খুঁজে পায়, এবং সেটি পরে নেওয়ার সাথে সাথে সেখানকার কলকবজাগুলো চালু হয়ে যায়, এবং একটি অদ্ভুত যন্ত্র আয়নের সামনে জেগে ওঠে। তখনই চামচিকাগুলো আবার আসলে সেখানে একটা হট্টগোল তৈরি হলে সেই সুযোগে আয়ান ও তার চাচা সেই অদ্ভুত মেশিনটি নিয়ে চলে যায়। অন্যদিকে সেই জেনারেল টিভিতে জাদুঘরে হওয়া আজকের হট্টগোলের খবরটি দেখছিল। হঠাৎ সেই যন্ত্রটি দেখে সে মুচকি আসে, অর্থাৎ সে জানে ওটা কি। অন্যদিকে আয়ান ও তার চাচা অনেক কষ্টে সেই যন্ত্রটি খুলতে সক্ষম হয়, এবং সাথে সাথে যন্ত্রটি বাসার সব বিদ্যুৎ টেনে নিয়ে একা একা চলতে শুরু করে। কিন্তু তারা বুঝতে পারে না যে এটা আসলে কিসের যন্ত্র। তাই এ সম্পর্কে জানার জন্য তারা প্রাচীন বই পড়তে শুরু করে, এবং জানতে পারে যে একটি প্রাচীন সাম্রাজ্যের রাজা শমশের সর্পরানীর প্রেমে পড়ে যায়। সর্পরানী তাকে বলে, 2000 বছর পর পর
সাতটি তারা একসাথে মিলিত হয়। যে এই অমৃত পান করবে সে 2000 বছর ধরে ঘুমাবে এবং ওই সাতটি তারা মিলিত হলে সে জেগে উঠবে এবং চির অমর হয়ে যাবে। তাই রাজা আয়রন মাস্ককে তার ও রানীর জন্য একটি সুন্দর কফিন বানানোর আদেশ দেয়। রাজাকে কফিনে বন্দী করার পর আয়রন মাস্কের রানীর উপর সন্দেহ হয় এবং সে যা যা জানতো তা 24টা তামার টুকরার উপর লিখে কফিনের চাবি নিয়ে পালিয়ে যায়। আর এটা সেই চাবি। চাবিটি পেয়ে জগন সিদ্ধান্ত নেয় যে তারা সর্বমহানের কবর খুঁজে বের করবে। এজন্য তারা দল গোছাতে শুরু করে। দলের সুযোগ পাওয়ার জন্য প্রতিযোগীদের সামনে তারার টুকরা দিয়ে তৈরি এক প্রাচীন তলোয়ার রাখা হয়। বলা হয় যে এই তলোয়ারটি তুলতে পারবে শুধু তাকেই দলে নেওয়া হবে। অন্য প্রতিযোগীরা চেষ্টা করলেও তুলতে পারে না, কিন্তু ধ্রুব খুব সহজেই সেটা তুলতে পারে। এতে প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য প্রতিযোগীরা তার উপর আক্রমণ করে, কিন্তু ধ্রুব অসাধারণ কৌশলের সাথে তলোয়ারটি ব্যবহার করে সবাইকে হারিয়ে দেয় এবং জগন মুগ্ধ হয়ে তাকে দলে নিয়ে নেয়। পরের দিন সকালে তারা সর্প মহারানের কবর খুঁজতে বের হয়। কবরের সামনে পৌঁছে জগন সুরক্ষার জন্য আয়ানকে কৌশলে গাড়িতে বন্দি করে কবরের দিকে চলে যায়। গাড়ির মধ্যে থেকে আয়ান দেখতে পায় অন্য একটি দল তাদের অনুসরণ করতে করতে সেখানে পৌঁছে গিয়েছে। এই দলটি ছিল সেই জেনারেলের দল। এরপর জগনের দলটি ডিনামাইট দিয়ে পাহাড়ে বিস্ফোরণ করে সর্পরানীর গুহার দরজা খুলে ফেলে এবং ভিতরে ঢুকে তারা সবকিছু দেখছিল। তখন জেনারেলের দল এসে তাদের উপর চেতনানাশক ইনজেকশন শুট করতে থাকে, তাই তাদের মাঝে গোলাগুলি শুরু হয়। কিন্তু ধ্রুবের মতো প্রাচীন যোদ্ধা থাকার কারণে জগনরা খুব সহজেই সেখান থেকে চলে যেতে সক্ষম হয়। একটু পর আয়ানও সেখানে চলে আসে এবং দড়ি দিয়ে নিচে নেমে কিছু প্রাচীন যুদ্ধবস্ত্রের ছবি তুলতে থাকলে ধ্রুব তাকে টান দিয়ে মুখ চেপে ধরে, কারণ সেখানে জেনারেলের টিমও চলে এসেছিল। তারা ছোট ছোট ড্রোন দিয়ে পুরো জায়গাটির একটি 3D ম্যাপ তৈরি করে এবং সেটা দেখে সামনে এগিয়ে যায়। বাইরে তখন কতগুলো কালো ঘূর্ণিঝড় তৈরি হয়, কারণ সেই সাতটি তারার মিলনের সময় হয়ে এসেছে। এরপর আয়ানদের দলটা অন্য একটা রুমের মধ্যে প্রবেশ করে। সেখানে রাখা ছিল অনেকগুলো মূর্তি। বাদ্যযন্ত্র নিয়ে বসে থাকা কিছু মূর্তি হঠাৎ বাজনা বাজাতে শুরু করে। ধ্রুব বলে, তোমাদের কান বন্ধ করো, কিন্তু ততক্ষণে সবাই সেই সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়ে যায় এবং যে যা ভয় পায় তাদের সামনে সেটাই দেখতে পায়। তাই ধ্রুব তার রক্ত সবার কপালে ছিটিয়ে দিয়ে সবাইকে ভ্রম থেকে বের করে নিয়ে আসে। ধ্রুব জানায় এটাকে বলে মৃত্যুর সঙ্গীত। এই সঙ্গীত ভয়ঙ্কর কল্পনার ভ্রম তৈরি করে এবং কল্পনাতেই মানুষকে মেরে ফেলে। এরপর তারা কিছু যুদ্ধ মূর্তির ফাঁদে পড়ে, বুদ্ধি করে সেখান থেকেও বেঁচে বের হয়। তখনই ক্রসবো হাতে নিয়ে বসে থাকা কিছু মূর্তি বৃষ্টির মতো তীর চালাতে শুরু করে। তীর থেকে বাঁচতে সবাই একটি কফিনের নিচে আশ্রয় নেয়, কিন্তু সেটা ছিল আরো একটা ফাঁদ। হঠাৎ কফিন উল্টে সবাই একটা টানেলের মধ্যে পড়ে অন্য একটা জায়গায় পৌঁছে যায়, আর সেখানে শুরু হয় আর এক তাণ্ডব। সেটা ছিল কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য বানানো মাংস খেকো পোকাদের আস্তানা। হঠাৎ অনেকগুলো পোকা বের হয়ে আসে, আর এই পোকাগুলো এতটাই ভয়ানক ছিল যে তারা লোহাও খেয়ে ফেলছিল। এখানে ধ্রুব তার রক্ত দিয়ে পোকাগুলোকে আটকানোর চেষ্টা করলেও পোকাগুলো সব দিক থেকে সবাইকে ঘিরে ধরে। বাঁচার কোনো উপায় না পেয়ে সবাই উপরের দিকে ওঠে, কিন্তু পোকাগুলো উপরে উঠতে থাকে। হঠাৎ আয়নের মাথায় একটা বুদ্ধি আসে। সে বাঁশি বাজিয়ে পোকাগুলোকে অন্যদিকে পাঠিয়ে দেয়, আর ঠিক তখনই মরার উপর খাড়ার ঘায়ের মতো জেনারেলের টিমটা গুলি করতে শুরু করে। সবাই যখন একদিকে জেনারেলের টিমকে ব্যস্ত রাখছিল, তখন অন্যদিকে ধ্রুব তার তরোয়ালটা দিয়ে দেয়াল ভেঙে একটি রাস্তা তৈরি করে সেখান থেকে সবাইকে নিয়ে পালিয়ে যায়। জেনারেল মীরাকে বলে, ওদের অনুসরণ করো না, তোমার ডান দিকে একটা রাস্তা আছে, সেটা দিয়ে যাও। আর সেই রাস্তা দিয়ে গিয়ে জেনারেলের টিম রাজার সৈন্যদের কবর খুঁজে পায়। সেখানে তারা 2000 বছর যাবৎ ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ একজনের ঘুম ভাঙলে সে সবার উপর আক্রমণ করে। তাই মীরা কোনোভাবে তার লোকদের নিয়ে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। একটু পর আয়ানো ফ্লোর ভেঙে সেখানে এসে পড়ে, ফলে সেও রাজার সৈন্যের কবলে পড়ে। তখন ধ্রুব এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই ফাঁকে মীরা এসে চাবি নিয়ে চলে যায়। জেনারেল মীরাকে বলে 100 মিটার বামে পরবর্তী সুড়ঙ্গ, আর মীরা সেদিক দিয়েই যায়। তার পিছন পিছন ধ্রুব আর আয়ানো চলে আসে। তখন জেনারেল ধ্রুবের সাথে কথা বলে বুঝতে পারে যে তার মিশন সফল হওয়ার চেয়েও সর্পরানীর ধ্বংস হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, নতুবা পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তাই তারা একসাথে কাজ করতে রাজি হয় এবং জেনারেল ধ্রুবকে বলে,
ডান দিকে একটা সুড়ঙ্গ আছে, আর সেটা দিয়েই সর্পরানীর কবরের কাছে পৌঁছানো যাবে। তাই সবাই সেদিকেই যায়। ইতিমধ্যে রাজা শমশের জীবিত হয়ে ওঠে, আর সাথে সাথে রাজার সৈন্যরাও জীবিত হয়, এবং সর্পরানীর সর্পবাহিনীও সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। এবং ধ্রুব আর রাজার মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে রাজা যখন হেরে যাচ্ছিল, তখনই রানী জীবিত হয়ে ওঠে এবং তার একটা সুর দিয়ে ধ্রুবকে দূরে ছুঁড়ে ফেলে, আর রানীর সাথে ধ্রুবের অ্যাকশন শুরু হয়। ইতিমধ্যে মীরা আর আয়ানদের বাকি লোকেরাও সেখানে চলে আসে, আর তাদের পিছন পিছন চলে আসে রাজার সৈন্য এবং সর্পরানীর সাথেরা। রাজার সৈন্যরা এতটাই শক্তিশালী ছিল যে বন্দুকের গুলিতেও তাদের কিছুই হচ্ছিল না। তবু অনেক কষ্টে সবাই মিলে তাদের পরাস্ত করে। অন্যদিকে রানী ধ্রুবকে সুর দিয়ে আটকে তার শরীরের নিয়ন্ত্রণ নিতে থাকলে ধ্রুব ধ্যান করে তার ড্রাগন শক্তি জাগ্রত করে, আর রানীর একটা সুর কেটে ফেলে। তো জাদুর ক্ষেত্রে থাকার জন্য রানীকে দুর্বল করা যাচ্ছিল না। রানী আবারও ধ্রুবকে তার সুর দিয়ে আটকে ফেলে। তাই আয়ান বাঁশি বাজিয়ে সেই পোকাগুলোকে ডেকে আনে, আর পোকাগুলো দিয়ে রানীর গায়ে কামড়াতে শুরু করে। ফলে পোকাদের হাত থেকে নিজেকে বাঁচাতে রানী ধ্রুবকে দূরে ছুঁড়ে ফেলে এবং কোমর দুলিয়ে বাতাস দিয়ে সব পোকা উড়িয়ে ফেলে দেয়। কোনোভাবেই রানীকে পরাজিত করা যাচ্ছে না দেখে আয়ান জেনারেলের কাছে সাহায্য চায়। তাই জেনারেল বলে, নিচের লাভা পাইপ ভেঙে দাও, তাহলেই রানী দুর্বল হয়ে যাবে। এটাই রানীর শক্তির উৎস। তাই মীরা এবং আয়ানদের লোকেরা লাভা পাইপ ফাটাতে বোমা হিট করে আসে, আর বিস্ফোরণের ফলে লাভা পাইপ ফাটার সাথে সাথে রানী দুর্বল হয়ে যায়। তাই ধ্রুব তার তলোয়ারটা বুমেরাঙের মতো বাতাসে মেরে কৌশলে রানীকে সেই দিকে ঘুরিয়ে ধরে। তলোয়ারটা এসে রানীর পিঠে কেটে যায় এবং রানী মারা যায়। আর মারা যাওয়ার সাথে সাথেই তার সাপগুলোও মারা যায়। আর এর মাধ্যমেই সমাপ্ত হয় এক ভয়ঙ্কর সর্পরানীর গল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির কাহিনী। আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। আর যদি কোনো কারণে ভালো নাই লেগে থাকে, তাহলে কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্টে জানিয়ে দিয়ে কেন ভালো লাগেনি। আমি পরের ভিডিওটি তৈরি করার সময় সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।